আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2 মাসের মধ্যে ক্ষমা চাইবে ভারত। অপরাধ মুক্তির ডাক দেওয়া মোদির নিজ দলেরই 40% মন্ত্রী আসামি। আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে পরাশক্তিরা। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় হামাসের বহুতল ভবনগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার তেল কেনার জেরে যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে ভারত কড়া ব্যবস্থা নিলেও কয়েক মাসের মধ্যে নয়াদিল্লি আলোচনার টেবিলে ফিরে আসবে বলে মন্তব্য করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিন। একই সঙ্গে দেশটি যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে বলেও দাবি করেন তিনি। সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য মন্ত্রী বলেন, 1 বা 2 মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে এবং তারা বলবে যে আমরা ক্ষমা চাই। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করার চেষ্টা করবে। ভারতকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, নয়াদিল্লি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ওপর তাদের 50% শুল্ক দিতে হবে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। আমি 3 দেশেরই সাফল্য কামনা করি। পোস্টে এসসিও সম্মেলনে একসঙ্গে থাকা জিনপিং, পুতিন ও মোদির একটি ছবিও যুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ওই পোস্টের বিষয়ে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। অপরাধমুক্ত দেশ গড়ে তোলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক বার্তা। এ বার্তা দিয়ে সংসদে আনা হয়েছে নতুন বিল, যেখানে বলা হয়েছে কোনো মন্ত্রী ফৌজদারি মামলায় অন্তত 30 দিন জেলে কাটালেই তাকে ছাড়তে হবে পদ। এই বিল সামনে রেখে অপরাধমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নেমেছে শাসক দল, কিন্তু বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্বাধীন গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের তথ্য বলছে, বিজেপির 336 জন মন্ত্রীর মধ্যে 136 জনের নামে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে 88 জনের বিরুদ্ধে অভিযোগগুলো বেশ গুরুতর। সেগুলোর মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, অপহরণ কিংবা নারী নির্যাতনের মতো অপরাধও। এই তালিকায় শুধু প্রান্তিক নেতা নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, গ্রাম উন্নয়ন শিবরাজ সিং চৌহান, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহের মতো বড় বড় মন্ত্রীও আছেন। এনডিএ শরিকেরাও এই তালিকার বাইরে নেই। কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমানে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রায় মাঝির বিরুদ্ধেও মামলা বিচারাধীন। পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের নামেও এডিআরের রিপোর্টে রয়েছে। রাজ্য পর্যায়ে চিত্র ভিন্ন নয়। দেশের অন্তত 11টি রাজ্যে 60% বেশি মন্ত্রীর বিরুদ্ধেই মামলা চলছে। বিজেপি এনডিএ শাসিত বিহার, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, দিল্লি ও পুদুচেরি সব জায়গাতেই বহু মন্ত্রীর বিরুদ্ধে মামলা আছে। আবার কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, কর্ণাটক, হিমাচল কিংবা আপ শাসিত পাঞ্জাব, ডিএমকের তামিলনাড়ুতেও একই ছবি। কংগ্রেসের 61 জন মন্ত্রীর মধ্যে 45 জনের নামে মামলা আছে, যার মধ্যে 18 জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 40 জন মন্ত্রীর মধ্যে 13 জনের বিরুদ্ধেও ফৌজদারি মামলা চলছে, যার মধ্যে 8 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। মামলা ও অপরাধেরই এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মোদী সরকারের আনা বিল কি সত্যি কার্যকর হবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় মাদক কার্টেলগুলোকে টার্গেট করে সামরিক হামলার সিদ্ধান্ত নিচ্ছেন। এজন্য ওয়াশিংটনের নির্দেশে 10টি অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান পুয়ের্তো রিকোর একটি বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, লাতিন আমেরিকার মাদক চক্রগুলোকে ওয়াশিংটন নার্কো টেররিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এ কারণে সরাসরি সামরিক পদক্ষেপের বিষয়টি আলোচনায় রয়েছে। সিএনএন একাধিক সূত্রে উদ্ধৃত করে জানিয়েছে, ভেনেজুয়েলার ভেতরে এই
কার্টেনগুলোতে আঘাত হানার বিষয়টি হোয়াইট হাউসের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, তার দেশে শাসন পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, ভেনেজুয়েলা সহ লাতিন আমেরিকায় শাসন পরিবর্তনের সহিংস পরিকল্পনা থেকে সরে আসতে হবে। যুক্তরাষ্ট্র আমাদের সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতার অধিকারকে সম্মত করুক। তিনি আরও সতর্ক করে বলেন, ভেনেজুয়েলা আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে সশস্ত্র সংগ্রামের সূচনা হবে। বর্তমানে দেশটির সেনাবাহিনীতে প্রায় 3,40,000 সদস্য এবং রিজার্ভ ও মিলিশিয়া সদস্য সহ মাদুরোর দাবি অনুযায়ী 800 লাখেরও বেশি যোদ্ধা রয়েছে। ক্যারিবীয় সাগরে ইতোমধ্যে কমপক্ষে 7টি মার্কিন যুদ্ধজাহাজ, 45,000 মেরিন ও নাবিক এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ভেনেজুয়েলার দুটি F-16 যুদ্ধবিমান মার্কিন ডেস্ট্রয়ার ইউএস জ্যাকসন ড্যানহ্যামের কাছাকাছি উড়ে যায়, যা ওয়াশিংটন উস্কানিমূলক পদক্ষেপ বলে অভিযোগ করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা আমাদের বিপজ্জনক অবস্থায় ফেলে তবে গুলি করে নামানো হবে। রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী 8 সেপ্টেম্বর ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন প্রেস। সংস্থাটির খবরে বলা হয়, ইইউ এর নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও সালিভানের নেতৃত্বে ইউরোপীয় প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। আলোচনাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন উপায়, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য একটি ইইউ দল যুক্তরাষ্ট্রে সফরে যাবে। অন্যদিকে সম্প্রতি চীন সফর শেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব নিজেদের অর্থনৈতিক সংকট অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহর দখলের পরিকল্পনার আগে স্বাধীনতাকামী হামাসের ব্যবহৃত উঁচু ভবনগুলোকে টার্গেট করে হামলা চালানোর ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই শুক্রবার গাজা শহরের একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে। গাজায় প্রায় 2 বছর ধরে চলা অভিযান বন্ধ করার জন্য দেশে বিদেশে ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ইসরায়েল রিজার্ভ বাহিনীকে ডেকে বোমাবর্ষণ তীব্র করছে এবং গাজা শহরের কাছাকাছি পৌঁছেছে। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা শহরের বিভিন্ন অবকাঠামোগত স্থানে, বিশেষ করে উঁচু ভবনগুলোতে হামাসের সন্ত্রাসী কার্যকলাপ চিহ্নিত করেছে। তারা আগামী দিনে সেই স্থানগুলোকে টার্গেট করে অভিযান চালানোর হুমকি দিচ্ছে। তারা বলছে, 1 ঘন্টারও কম সময় পরে তারা এমন একটি বহুতল ভবনে আঘাত হেনেছে এবং হামাসকে এলাকায় সৈন্যদের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য এই ভবন ব্যবহার করার অভিযোগ এনেছে। এফপি ফুটেজে দেখা গেছে, শহরের আল রিমাল পাড়ায় অবস্থিত মুস্তা টাওয়ারটি হামাসের ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের পর ধসে পড়েছে। এর ফলে ধোঁয়া এবং ধুলোর ঘন মেঘ আকাশে উঠছে। এফপির পরবর্তী ছবিতে দেখা গেছে, ফিলিস্তিনিরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ এবং ধ্বংসাবশেষ পরিদর্শন করছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।